পাবলিক প্লেসে বাতাস দূষিত করছেন, লজ্জা লাগছে না? এহেন প্রশ্নে থমথমে খেল রুদ্র। চোখ মুখ যথাসাধ্য কঠিন করে তাকালো টটিনির দিকে। রুদ্রের কঠিন চাহনি দেখে তেমন ভাবাবেগ হলো না টটিনির। নির্লিপ্ত ভাব নিয়ে বলল। চিলিয়ে বলবো? সবাইকে শোনাবো নাকি রুদ্র ভাই? রুদ্র দাঁতে দাঁত চেপে বলল। কি চাই তোর? তুমি যেখানে ট্যুরে যাবে সেখানে আমাকেও নিয়ে যেতে হবে। টটিনির আবদারে রুদ্র চোখ মুখ কুঁচকে বলল। ট্যুরে শুধু আমরা বন্ধুরা যাব, তুই গিয়ে কি করবি? মানল না টটিনি, বলল। মেয়ে বন্ধু যাবে না? মেয়ে ছেলে সব। টটিনি হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে বলল। তাহলে চলবে, আমি যাব। রুদ্র হন হন করে টটিনির কোচিং সেন্টার থেকে বের হয়ে গেল। টটিনি মুখ চেপে হেসে ক্লাসে ঢুকে পড়ল। ঘটনা হলো, রুদ্র টটিনিকে কোচিংয়ে ভর্তি করতে এসেছিল। কোচিং সেন্টারে রুদ্রের পরিচিত স্যার থাকায় সে নিজেই এসেছে ওইখানের কথাই টটিনিকে ভর্তি করতে। কিন্তু মতলববাজ টটিনি ফাঁদে ফেলল রুদ্রকে। রুদ্র হলো টটিনির বড় বাবার ছেলে। রুদ্রের বাবা চাচা দুজন, তাহসিন ইরফান ও তাহির ইফতাব। তাহসিন ইরফানের দুই ছেলে, রুদ্র ইরফান ও রাজ ইরফান। তাহির ইফতাবের এক ছেলে ও এক মেয়ে। টটিনি ইফাত ঐশী ও তুরফান ইফাত ঐক্য। রাগে গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে উঠছে রুদ্র। রান্নাঘর থেকে খুন্তি হাতে বের হলেন রোবা নাহার, সম্পর্কে রুদ্রের মা। ছেলেকে এভাবে সিঁড়ি পেরিয়ে যেতে দেখে রোবা নাহার আশ্চর্য হলেন, গলা উঁচু করে বললেন। কি হয়েছে রোদু? এভাবে সিঁড়ি দিয়ে উঠছিস কেন? রুদ্রের রাগ তখন আকাশ ছুঁয়েছে। রোবা নাহারের কথা কানে যেতেই যতটুকু উপরে উঠেছিল ততটুকু নেমে গেল। রোবা নাহারের সামনে দাঁড়িয়ে বলল। নাও, নেমে গেলাম। আর উঠছি না সিঁড়ি দিয়ে। লাফিয়েও না, শব্দ করেও না। রুদ্র হন হন করে নিচতলার স্টোর রুমে ঢুকে গেল। রোবা নাহার হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। তখনই রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন ঐশানী। রোবা নাহারকে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কাঁধে হাত রেখে ডাকলেন। কি হয়েছে আপা? রুদ্রের গলা শুনলাম, কিছু নিয়ে কি রেগে গেছে নাকি? রোবা নাহার কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে বলেন। আমি কি এই সংসারের কাজের বেটি? বাপও সব কিছুর রাগ আমার উপর ঝাড়ে। ছেলেও এখন বাপের পথ ধরেছে। থাকবো না এই সংসারে। তোরা বাপ ছেলেই থাক। আমি বলেই এতদিন সংসার করেছি। অন্য কেউ হেলে অন্য কেউ হলে কবেই সব ফেলে চলে যেত। রোবা নাহার নাকের জল চোখের জল এক করতে লাগলেন। ওইখানেই থমথমে মুখশ্রী নিয়ে স্টোররুমে প্রবেশ করলেন। রুদ্র তখন মাথায় হাত দিয়ে বসে আছে চেয়ারে। মায়ের সব কথা তার কানে এসেছে, সেটা মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছে। ওইখানেই চুলের ভাঁজে হাত রেখে বললেন। কি হয়েছে রুদ্র বাবা? কি নিয়ে রেগে আছো? রুদ্র নাক ফুলিয়ে বলল। কিছু না চাচি। ওইখানেই রুদ্রের মুখ উপরে তুললেন, স্নেহময় কণ্ঠে বললেন। চাচি আম্মাকে বলা যায় না রুদ্র? রুদ্র চোখ মুখ লাল করে বলল। তোমার মেয়ে আমাকে অপমান করছে চাচি আম্মা। ওইখানে অবাক হয়ে বলেন। তটিনি, কেন? রুদ্র ফুসফুস করে বলল। ঐশীকে আমি তোমার কথাতে কোচিং সেন্টারে নিয়ে গেছি, ভর্তি করিয়ে বের হয়ে আসবো। ঠিক তখনই ও আমাকে অপমান করে। কি বলে অপমান করে? রুদ্র কিছু বলতে গিয়েও থেমে গেল, চোখ নিজের দিকে নিয়ে বলল। কিছু না চাচি, বাদ দাও। আমি মায়ের উপর রাগ ঝেড়েছি, মা নিশ্চয়ই কষ্ট পেয়েছে। ওইখানে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। হ্যাঁ যাও, তাকে গিয়ে সরি বলো। আজ তটিনি আসুক, তোমাকে অপমান করার শাস্তিও পাবে। রুদ্র স্টোর রুম থেকে বের হয়ে গেল। রোবা নাহার সোফায় মাথা হেলিয়ে বসে আছেন। রুদ্র মায়ের পাশে বসে জড়িয়ে ধরল। রোবা নাহার স্বভাবতই আবেগী একজন মানুষ। সন্তানদের যেমন ভালোবাসেন তেমনই সন্তানদের কোনো ব্যবহারে কষ্ট পেলে অভিমান করেন ভীষণ। রুদ্র মায়ের কপালে চুমু খেয়ে বলল। আমি অনেক সরি মা, প্লিজ অভিমান করে থেকো না। তোমার রোদু অনেক অনেক সরি। রোবা নাহার নাক টেনে বললেন। কিরকম সরি? রুদ্র হেসে বলল। কান ধরে উঠবোস করার মতো সরি। তুমি যদি চাও আমি কান ধরে উঠবোস করি। রোবা নাহার হেসে ফেললেন। রুদ্র মন খারাপ করে বলল। আমি অনেক খারাপ তাই না মা? তোমাকে অনেক জ্বালাই, অনেক কষ্ট দেই, তুমি বলেই হয়তো মেনে নাও। রোবা নাহার ছেলের চুলের ভাঁজে হাত বুলিয়ে দিয়ে বললেন। পাগল ছেলে আমার। ছাড়, রান্না করতে হবে। তখনই ওইখানে ট্রেতে করে কফি ও বিস্কুট নিয়ে আসলো। সবকিছু ঠিকঠাক করে রেখে বললেন। মা ছেলে আপাতত এগুলো খান, রান্নাঘর আমি সামলে নিচ্ছি। ওইখানে চলে যেতেই রুদ্র রোবা নাহারের দিকে তাকিয়ে বলল। তোমার মেয়ের কপালে আজ শনি আছে মা। রাগের মাথায় তো বিচার দিয়ে ফেলেছি।
তুমি প্লিজ বাঁচিয়ে নিও। চাচি আজ ছাড়বো না ওকে। রোবা নাহার অবাক হয়ে বললেন। কেন? কি করেছে আমার মেয়ে? রুদ্র নাকমুখ কুঁচকে বলল। তোমার মেয়ে আজকে আমাকে মারাত্মক অপমান করেছে, সেজন্য আমার মুড খারাপ ছিল। চাচিকে সব বলে দিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে বলা ঠিক হয়নি। রোবা নাহার ছেলের দিকে কটমট করে তাকিয়ে বললেন। তুমি নিশ্চয়ই কিছু করেছো যার জন্য আমার মেয়ে তোমাকে অপমান করেছে। কি করেছো তুমি রোদু? রুদ্র অসহায় চোখে তাকিয়ে বলল। তুমি তো বিশ্বাস করবে না আমার কথা, তাই ও বাসায় আসলে জিজ্ঞেস করো কি বলেছে আমারে। যতই হোক, তোমার সত্যের রানীর মতো মেয়ে তো কখনো মিথ্যা বলে না। রোবা নাহার কফিতে চুমুক দিয়ে বললেন। যাই করুক, আমার মেয়ে কখনো মিথ্যে বলে না। 10টা না 5টা না, 3 ভাইয়ের একমাত্র বোন। আগলে রাখবি তা না, 3টাই ওর পিছনে লাগিস কেন রে? তোদের কি খেয়ে কাজ নেই? রুদ্র গরম কফিতে চুমুক দিয়ে ঠোঁট ফুরিয়ে ফেলল। মেকি হেসে বলল। হ্যাঁ, আমি তো ওর পেছনে লাগি। তোমার ছেলে তো বসে থাকে, তাই না মা? রোবা নাহার গম্ভীর হলেন, ভেবে বললেন। রাজ আর ও না হয় সমবয়সী, সেজন্য লেগে যায়। তুমি তো বড় ভাইয়ের মতো রোদু। রুদ্র সবে গরম কফি মুখে নিয়েছে, মায়ের কথায় কাশি উঠে গেল তার। কাশতে কাশতে রুদ্র এবার সত্যি বায়ু দূষণ করে ফেলল। ঠিক তখনই দরজা ঠেলে বাড়িতে ঢুকলো টটিনি। রুদ্রভাইয়ের এহেন বায়ু দূষণে চোখ বড় বড় হলো তার। রুদ্র অসহায় চোখে টটিনির দিকে তাকিয়ে রইল। তার ইচ্ছে করল মরে যেতে। মায়ের সামনে এভাবে মান সম্মান যাওয়ার বাকি ছিল। রোবা নাহার নাক চেপে ধরে বললেন। ব্যাপার না, এরকম কত কি করেছিস ছোটবেলায়। রুদ্র লজ্জায় মাথা তুলে তাকাতে পারল না। টটিনি এগিয়ে এসে রোবা নাহারের আরেক পাশে বসলো, বিচার দেওয়ার ভঙ্গিতে বলল। কোচিং এ রুদ্র ভাই একই কাণ্ড করেছেন। সেই জন্য আমি তাকে বলেছি পাবলিক প্লেসে বায়ু দূষণ করছেন কেন, সেটার জন্য তিনি রাগ করে চলে আসতেন। শুধু তাই নয়, বাড়িতে এসে ভেবে মাকে বিচারও দিয়েছে। এখন মা আমার পিঠের ছাল তুলবে। বড় মা, তোমার ছেলের দোষ আর দোষী হলাম আমি, এসব কি মানা যায় বলো? রোবা নাহার ছেলের দিকে কটমট করে তাকিয়ে বলেন। তুমি এসবের জন্য রেগেছিলে রুদু? কোথায় ঈশানী? আসো দেখি কেমন করে মারে আমার মেয়েকে তুমি। আসো দেখি কেমন করে মারো আমার মেয়েকে তুমি। এত বড় সাহস তোমাদের! একজন বিচার দিচ্ছ তো আরেকজন মারতে চাইছো? বলি, আমি কি মরে গেছি? টটিনি বাঁকা হেসে রোবা নাহারকে জড়িয়ে ধরল, আহ্লাদ করে বলল। আমার বড় মা কত ভালো। খুন্তি হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন ঐশানী। মাকে দেখতে পেয়ে টরিনি রোবা নাহারকে আষ্টপিষ্টে জড়িয়ে ধরল। ঐশানী ধেয়ে এসে খুন্তি ছুঁড়ে মারলে রুদ্র সেটা হাত দিয়ে ধরে নিল। ঐশানী রাগে গজগজ করতে করতে টটিনির চুলের মুঠি ধরতে চাইলেন। এবার গর্জে উঠলেন রোবা নাহার। টটিনিকে আগলে নিয়ে বলল। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে মারতে চাও? ঐশানী থেমে গেলেন, কিন্তু মুখ বন্ধ করলেন না, ফুসফুস করে বললেন। ওকে জিজ্ঞেস করুন আপা, আধা ঘন্টাও তো হয়নি রুদ্র কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়ে এসেছে। ও এত তাড়াতাড়ি বাসায় চলে আসলো কেন? রোবা নাহার প্রশ্নবোধক চাহনি নিয়ে টটিনির দিকে তাকালেন। এবার রুদ্র নিজেও ভাবনায় পড়ে গেল। টটিনির দিকে তাকিয়ে বলল। এত তাড়াতাড়ি চলে এলে কেন ঐশী? টটিনি নিজের দুবিনি নাড়াতে নাড়াতে বলল। আমি তো ক্লাসে গিয়েছিলাম রুদ্র ভাই, কিন্তু কিন্তু টটিনি মন খারাপ করে বলল। কিন্তু স্যার না হঠাৎ পেট খারাপ করে, সেই জন্য আমাদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়। রুদ্র ঐশানীর দিকে তাকিয়ে বলল। বাদ দাও চাচি আম্মা। ঐশানী খুন্তি নিয়ে রান্নাঘরে চলে গেলেন। রোবা নাহার ছেলের দিকে কটমট করে তাকিয়ে বললেন। তুমি শুধু শুধু আমার মেয়ের নামে বিচার দিলে? দেখলে তো কত ভালো ও। রুদ্র কথা না বলে হনহন করে সিঁড়ি দিয়ে উঠে গেল। টটিনি মুখ বাঁকিয়ে তার বড় মাকে বলল। দেখেছো তোমার ছেলের কাজ, সবসময় মুখটাকে কেমন বাঁকা করে রাখে। জন্মের পর মুখের মধু খাওয়াতে পারোনি। রোবা নাহার মুখ টিপে হেসে বললেন। বাপের মতো হয়েছে তো, দেখিস না তোর বড় বাবা ঝগড়া লাগলে কিরকম করে। টটিনির যেন এক আকাশ সম আফসোস হলো। সে কাঁদো কাঁদো মুখ করে বলল। তোমার মতো কেন হলো না বড় মা? রোবা নাহার মন খারাপ করে বললেন। রাসটা তো আমার মতোই হয়েছে। মাছ দিয়ে রুদ্র বাপের সব পেয়ে বসেছে। কি করব বল, সবই আল্লাহর ইচ্ছে। তন্মধ্যেই রান্নাঘর থেকে হাঁক ছাড়লেন ঐশানী। তুই ফ্রেশ হতে যাচ্ছিস না কেন? আমি কি আবার আসবো? টটিনি দ্বিগুণ মন খারাপ চেহারায় ফুটিয়ে বলল। দেখেছো বড় মা, মা আমাকে সব সময় ধমকে কথা বলে, শুধু একটু আদর করে বলে কি হতো বলো? কই তুমি তো কখনো ধমকাও না।
রোবা নাহার টটিনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, থাক, মন খারাপ করে না। তোর এক মা ধমকালে আরেক মা আদর করবে। এখন গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। টটিনি অবুঝ বাচ্চাদের মতো রিয়াকশন দিয়ে সবে সোফা থেকে উঠে দাঁড়িয়েছে। তখনই হুঙ্কার দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসলো রুদ্র। টটিনি চমকে পেছনে সরে গেল। রোবা নাহার অবাক হয়ে বললেন। কি হয়েছে রুদু? রুদ্র দাঁত কিরমির করে বলল। তোমার আদরের মেয়ে ক্লাস না করে পালিয়ে এসেছে। রোবা নাহার হতভম্ব হয়ে তাকালেন টটিনির দিকে। টটিনি মাথা নাড়িয়ে মানা করল, সে পালিয়ে আসেনি। রুদ্র এগিয়ে এসে বেনি ধরে টান মারল। টটিনি ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে বলল। দেখেছো বড় মা? রোবা নাহার তেড়ে এলেন। তোমার এত বড় সাহস রুদু? রুদ্র নিজের মোবাইলের স্ক্রিন তুলে ধরল, বলল। দেখো তোমার আদরের দুলালির কাণ্ড। স্যারের কিসের পেট ব্যথা? বরং ওর নিজেরই পেট মোচড় দিচ্ছিল কবে ক্লাস থেকে বের হয়ে এসেছে। অভিনয় করছে ও। স্যারকে বলেছে ওর নাকি পেট ব্যথা। রোবা নাহার কিছু বলবেন তখনই রান্নাঘর থেকে আবারও বের হলেন ঐশানী। মাকে দেখে টটিনি এক দৌড় দিল, সিঁড়ি দিয়ে পৌঁছালো নিজের ঘরে। তারপর দরজা বন্ধ করে হাঁপাতে লাগলো। আজ তার কপালে দুঃখ আছে, আর সেই দুঃখ তার রুদ্র ভাই লিখেছেন। টটিনি জানে আপাতত রুদ্র ভাই ছাড়া তাকে কেউ মায়ের হাত থেকে বাঁচাতে পারবে না। ধরনের বুকে কালো কালো ভাব। সময়টা বৈশাখ মাস। আবহাওয়া জানান দিচ্ছে কালবৈশাখী ঝড়ের। নিজ রুমের বিছানায় শুয়ে এক মনে উপন্যাসের বই পড়ে চলেছে টটিনি। দুপুরে রোবা নাহার এসে খাবার দিয়ে গিয়েছেন। সেটা খেয়েই সে উপন্যাস বই পড়া শুরু করেছে। আপাতত তার হাতে রয়েছে হুমায়ুন আহমেদের শুভ্র সমগ্রের একটি বই, দারুচিনি দ্বীপ। শুভ্র ও তার বন্ধুরা দারুচিনি দ্বীপে গিয়েছে অবশেষে অনেক কিছু পেরিয়ে। টুটিনির মস্তিষ্কে চট করে একটি প্রশ্ন আসলো, রুদ্রভাইও কি তার বন্ধুদের নিয়ে দারুচিনি দ্বীপে যাবে? মুঠোফোন হাতে নিয়ে রুদ্রকে একের পর এক বার্তা পাঠাতে শুরু করলো টটিনি। যেভাবেই হোক তাকে জানতে হবে। বইটা পড়ে তার নিজেরও এখন দারুচিনি দ্বীপে যেতে ইচ্ছে করছে। নিজের রুমের পড়ার টেবিলে বসে আছে রুদ্র, হাতে মুঠোফোন। ফেসবুক ঘুরতে ঘুরতে মেসেজের আসার শব্দ বেজে উঠল। মেসেঞ্জারে প্রবেশ করতেই টটিনির আইডি থেকে আসা মেসেজ চোখে পড়ল তার। মেসেজ সিন করল রুদ্র। টটিনি লিখেছে, আপনি কি দারুচিনি দ্বীপে যাবেন রুদ্র ভাই? বলুন না প্লিজ। রুদ্র টাইপ করল, একই বাড়িতে থেকে মেসেজ দেওয়াটা কোন ধরনের ম্যানার? যা বলবি সামনাসামনি এসে বল, তাহলে তোর প্রশ্নের উত্তর পাবি। রুদ্রের পাঠানো মেসেজ সিন হলো সেকেন্ডের সাথে। টটিনি লিখল, ঠিক আছে, আসছি। তার ঠিক 1 মিনিট পর রুদ্রের রুমের দরজায় টোকা পড়ল। কেউ ফিসফিস করে ডাকলো। রুদ্র ভাই। রুদ্র গলা তুলে বলল। দরজা খোলা আছে। টটিনি শোনামাত্র দরজা ঠেলে ঘরে ঢুকে পড়ল। ভালো করে দরজা লক করে রুদ্রের সামনে এসে দাঁড়ালো। রুদ্র ভ্রু কুঁচকে বলল, দরজা লক করেছিস কেন? মতলব কি তোর ঐশী? টটিনি ঠোঁট ফুলিয়ে বলল, হঠাৎ যদি মা চলে আসে? জানো না মা আজ রেগে আছে আমার উপর। রুদ্র চোখ মুখ কুঁচকে ফেলল। অন্য সময় হলে হয়তো টটিনি বলতো, জানেন না নাকি আপনার কারণে মা আমার পেছনে পড়েছে। না মেরে শান্ত হবে না। সব দোষ আপনার রুদ্র ভাই। আপনি যদি মাকে কিছু না বলতেন তো মা আমার উপর ক্ষেপে যেত না। এখন আবার জিজ্ঞেস করছেন কেন দরজা লক করেছি? দরজা শুধু আপনার একার নেই, আমারও আছে। নিজের ভাবনা থেকে বের হলো রুদ্র। চোখ মুখ স্বাভাবিক করে বলল। কি জানতে চাস? টটিনি চোখে মুখে বিরক্তি লুকিয়ে বলল, আপনি কি দারুচিনি দ্বীপে যাচ্ছেন? হ্যাঁ। টটিনি ইয়াহু বলে চিৎকার করল। রুদ্র ভ্রু কুঁচকে বলল, এত খুশি হচ্ছিস কেন? আপনি আমাকে আপনার সাথে নিবেন প্লিজ প্লিজ প্লিজ। তোকে কেন নিতে যাব? হু আর ইউ? টটিনি অসহায় চোখে তাকিয়ে বলল। এমন করবেন না রুদ্র ভাই, আমি সত্যিই যেতে চাই প্লিজ। রুদ্র চোখে চোখ রেখে বলল, ক্লাস ফাঁকি দেওয়া মেয়েকে আমি আমার সাথে ঘুরতে নিতে পারবো না। যে মেয়ে বড়দের সম্মান করতে জানে না তাকে তো কখনোই না। টটিনি কাঁদো কাঁদো মুখ করে বলল, আপনি তাহলে সত্যি নেবেন না? না। আমি আর কখনো ক্লাসে ফাঁকি দিব না রুদ্র ভাই। দারুচিনি দ্বীপ ঘুরে এসে মন লাগিয়ে ক্লাস করব সত্যি। স্কুলেও নিয়মিত যাব। বান্ধবীদের চুল ধরে টানবো না, আর আইসক্রিম ফুচকাও খাবো না। হোমওয়ার্ক করব নিয়মিত। আপনার শার্টে কখনো সর্দি মুছবো না, সত্যি বলতেছি। বলতে বলতে নাক টেনে রুদ্রের শার্টে সর্দি মসল টটিনি। রুদ্র একটানে নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলে কটমট করে তাকালো। টটিনি কিটকিট করে দাঁত বের করে হেসে বলল, আপনি যদি আমাকে নিয়ে না যান তো এখন আমি চিৎকার করব, বলবো আপনি আমাকে রুমে জোর করে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়েছেন।
রুদ্র হতভম্ব হয়ে তাকিয়ে বলল। এসব কোথা থেকে শিখেছিস? টুটনি চোখ মেরে বলল। বড় মা জি বাংলা দেখে না, সেসব আমিও দেখেছি। রুদ্র কঠিন চোখে তাকিয়ে বলল। বের হয়ে যায় এক্ষুনি। আগে বলুন নিয়ে যাবেন। রুদ্র আগুন চোখে তাকিয়ে বলল। তুই যদি এখন না বের হোস তো আমিও চিৎকার করে বলবো তুই আমার ইজ্জত লুটে আমার রুমে এসে দরজা বন্ধ করেছিস। টটিনি মুখে হাত দিয়ে বলল। এটা বলবেন না রুদ্র ভাই, আমি চলে যাচ্ছি। বলে টটিনি দৌড়ে বের হয়ে গেল। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল। বোকা মেয়ে, এটা জানে না যে আদিম যুগ থেকে মেয়েদের ইজ্জত হরণের কাহিনী হয়ে আসছে, কিন্তু আজও পুরুষের ইজ্জত হরণের কাহিনী হয়নি। কেউ বিশ্বাসও করবে না। রুদ্র শব্দ করে হেসে বিছানায় শুয়ে গড়াগড়ি খেল। বেশ জব্দ করতে পেরেছে সে। এবার একটু শুধরে গেলে হয় এই মেয়ে। রুদ্র ইরফান, টটিনির দ্য গ্রেট রুদ্র ভাই, যিনি সবে অনার্স ফার্স্ট ইয়ারের গণ্ডিয়ে পেরিয়েছেন। পরীক্ষা দিয়ে বন্ধুরা মিলিয়ে প্ল্যান করেছে ট্যুর দেবে। রুদ্রদের বন্ধুমহল মোট 6 জন নিয়ে। ঈশা, ফয়সাল, প্রমি, জোনাকি, রাফসান ও রুদ্র, এই তো বন্ধুমহল। 6 বন্ধুর দল ঠিক করেছে আগামীকাল মানে শুক্রবার দারুচিনি দ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে। সেজন্য আজ থেকেই সবাই সবকিছু গুছিয়ে নিচ্ছে। রুদ্র নিজের পরার মতো জামা কাপড় নিয়ে নিল ব্যাগে, সাথে টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র। বেলা তখন 12:30। এই সময়ে স্কুল ছুটি হয় টটিনির। যদি স্কুল ফাঁকি না দেয় তো বাসায় আসবে 1টার দিকে। সেজন্য রুদ্র নিশ্চিত মনে নিজের ব্যাগ বিছানার উপরে রেখে ওয়াশরুমে প্রবেশ করল শাওয়ার নিতে। কিন্তু বেচারা রুদ্রের ভাবনাতে পানি ঢেলে দিয়ে 12টা 5 মিনিটে টিপ টিপ করে পা ফেলে টটিনি বাড়িতে প্রবেশ করল। রোববার নাহার টেবিলে খাবার এনে রাখতে রাখতে বললেন। গোসল করে ঝটপট চলে আয়। টটিনি বাক্য ব্যয় না করে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উপরে উঠল। রুদ্রের রুম পেরিয়ে যাওয়ার সময় দরজার ফাঁক দিয়ে চোখ পড়ে গেল তার। বিছানায় ব্যাগপত্র দেখে ভ্রু কুঁচকে গেল আপনা আপনি। পা টিপে টিপে প্রবেশ করল সে। ব্যাগের ভেতর কাপড় দেখে টটিনির মাথায় যেন সম্পূর্ণ আকাশ ভেঙে পড়ল। রুদ্র তাকে লুকিয়ে তাহলে এই কাজ করছে? মানা যাচ্ছে না, একদমই না। যেভাবেই হোক এই ব্যাগের মধ্যে যেভাবে কাপড় জায়গা করে নিয়েছে সেভাবে তাকেও রুদ্রের পাশের সিটে জায়গা করে নিতে হবে। আর তা পারবে একমাত্র তার বড় বাবা। টটিনি নিঃশব্দে হেসে ঘর থেকে বেরিয়ে গেল। তার ঠিক 5 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলো রুদ্র। সূক্ষ্ম নজরে বিছানা পর্যবেক্ষণ করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে খাবার টেবিলে চলে গেল। টি শার্ট ও প্লাজো পরনে 16 বছরের কিশোরী, চুল পেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে বসে হেলে তুলে খাবার টেবিলের সামনে এসে দাঁড়ালো সে। কোনো দিকে না তাকিয়ে বসে পড়ল রুদ্রের সামনাসামনি একটি চেয়ারে। রোবা নাহার যত্ন করে মুরগির মাংস প্লেটে তুলে দিলেন। টটিনির সবচেয়ে প্রিয় হলো মুরগির রোস্ট। মাংসতে কামড় দিয়ে যেই না হাড্ডি আলাদা করবে অমনি সেটা হাত থেকে ছুটে গেল। পড়ল তো পড়ল সোজা রুদ্রের প্লেটে। রুদ্র হতভম্ব চোখে তাকালো। টটিনি হাসার চেষ্টা করে বলল। সরি। রোবা নাহার হাড্ডিটা সরিয়ে নিলেন। বুঝ দেওয়ার ভঙ্গিতে বললেন। ছোট মানুষ ও রুদু, এভাবে তাকাস না, ভয় পাবে। টটিনির দুপাশে বসেছে আরও 2টো বিচ্ছু, নাম তুরফান ও রাজ। তারা একে অপরের দিকে তাকিয়ে ইশারায় কি করবে ঠিক করে ফেলল। টটিনি তখন সবে আরেকটা হাড্ডি সহ মাংস মুখে দিয়েছে। তখনই রাজ কোনোই দিয়ে গুঁতো মারল, যার ফলস্বরূপ এবার মাংস সহ হাড্ডি রুদ্রের কপালে বাড়ি খেয়ে প্লেটে আওয়াজ তুলে পড়ে গেল। রুদ্র নিজের কপালে হাত দিয়ে টটিনির দিকে তাকালো। রুদ্রের চাহনি দেখে কিছু বোঝা যাচ্ছে না, কেমন নির্লিপ্ত চাহনি তার। টটিনি ভয়ে ভয়ে বলল। সরি, আমি ইচ্ছে করে করিনি রুদ্র ভাই। রাজ ও তুরফান একে অপরের দিকে তাকিয়ে ইশারায় চেয়ার আপ করল। টটিনি কাঁদো কাঁদো মুখ করে বলল। আমি সত্যি এবার ইচ্ছে করে করিনি রুদ্র ভাই। রুদ্র ঠাস করে নিজের প্লেট নিয়ে উঠে সোফা দিয়ে চলে গেল। ওইখানেই মেয়ের দিকে কটমট করে তাকিয়ে বললেন। তোর জন্য ছেলেটা এক দণ্ডও শান্তি পায় না। সব সময় বাদরামি করতে হবে কেন তোর? একটু শান্ত থাকতে পারিস না? রোবা নাহার বললেন। আরে ছাড়ো ওকে, বুঝিনি, বাচ্চা মানুষ। হ্যাঁ, ও তো বাচ্চা। আর রাজ তুরফান তো বুড়ো হয়ে গেছে। ওদের দুজনকে দেখেছেন? ওর মতো কখনো এমন করতে? বাচ্চা বাচ্চা বলে ছাড় দিয়ে দিই বলেই ও দিন দিন এরকম হচ্ছে আপা। ওইখানেই তরকারির বাটি নিয়ে রুদ্রের পাশে গেলেন। প্লেটে তরকারি তুলে দিতে দিতে বললেন। কিছু মনে করো না রুদ্র, এই মেয়েটা শুধরবে না। তোমার সাথে বেয়াদবি করলে থাপ্পড় মেরে দিবে, তাহলে বড়দের সম্মান করতে শিখবে ও। রুদ্র হেসে বলল। ব্যাপার না চাচি আম্মা,
আর একটু বড় হোক, এমনি বুঝ আসবে। টটিনি রাজের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল। তুই গুঁতো দিলি কেন তখন? দুটোই প্ল্যান করে করেছিলি তাই না? রাজ অসহায় বাচ্চার মতো তাকিয়ে বলল। এসব কি বলিস? আমার মতো ভদ্র বাচ্চা আবার প্ল্যান করতে পারে নাকি? টটিনি রোবা নাহারের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে বলল। তোমার ছেলে ইচ্ছে করে আমার গুঁতো দিয়েছে বড় মা, সেজন্য মাংস রুদ্র ভাইয়ার দিকে চলে গিয়েছিল। রোবা নাহার ছেলের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন। তটিনী যা বলছে তা সত্যি? রাজ অবুঝ বাচ্চাদের মতো করে বলল। একদমই না মা, তুমি তুরফানকে জিজ্ঞেস করো। টটিনি নাক টেনে বলল। ওরা দুজন মিলে করেছে বড় মা। রোবা নাহার কিছু বলার আগেই হুঙ্কার দিলেন ঐশানী। তেরে এসে বললেন। শেষ হয়েছে তোর বিচার দেওয়া? ছেলেগুলো তোর জন্য শান্তিই পায় না, সারা দিন তো বাইরে থাকে, বাসাতে কয়েক ঘন্টা থাকে, সেটাও তোর সহ্য হয় না। ওরা কি এখন তোর জন্য রাস্তায় থাকবে? রোবা নাহার গলা উঁচু করে বললেন। থামো তো, ওকে বকেছো কেন? নিশ্চয়ই ওরা করেছে, সেজন্য ও বিচার দিয়েছে। সব সময় কি ইচ্ছে করে সব করবে নাকি? আপনি ওকে চিনেন না আপা, বাপের মতো বজ্জাত হয়েছে। টটিনি চোখের জল মুছে বলল। আজ থেকে আমি তাহলে একাই খেতে বসবো, তোমাদের সাথে আর কখনো খেতে বসবো না। বলি টটিনি সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। রোবা নাহার সবার দিকে তাকিয়ে বললেন। হয়েছে তোদের? শান্তি পাচ্ছিস তোরা? মেয়েটা খেতেও পারলো না তোদের জন্য। সব সময় ওর পিছনে না লাগলে চলে না তোমাদের? চলে গেছে তো, এবার চারজনে শান্তিতে বসে খাও। রোবা নাহার গটগট করে নিজের রুমের দিকে চলে গেলেন। ঐশানী মন খারাপ করে বললেন। দেখেছো রুদ্র, দোষ করলো কে আর দোষী হলো কে? রুদ্র হাত মুছতে মুছতে বলল। আমি দেখছি। বিছানায় মাথা নিচু করে বসে আছে টটিনি। বিষণ্ণ মনে ভেবে বলেছে নিজের বাবাকে। তার এই মুহূর্তে মনে হচ্ছে তার বাবা ছাড়া কেউ তাকে ভালোবাসে না। নিজের মনে স্বগোক্তি করল। বাবা ছাড়া কেউ ভালোবাসে না আমার, থাকবো না আমি আর এই বাড়িতে। সেটা শুনে ফেলল রুদ্র। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল। তাই? টটিনি নাক টেনে বলল। হ্যাঁ। রুদ্র ধীর পায়ে এসে টটিনির পাশে বসলো। পকেট থেকে রুমাল বের করে দিয়ে বলল। চোখ মুছে নে। না। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল। চোখ মুছে খেতে চল, তোর নাটক দেখতে পারবো না আর। টটিনি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল। কে বলেছে আপনাকে নাটক দেখতে? এসেছেন কেন এখানে আপনি? রুদ্র নিজের চুল টেনে সোজা হয়ে বসলো। এক হাত ঘুরিয়ে নিয়ে রাখলো টটিনির কাঁধে। টটিনি এবার মৃদু শব্দ করে কেঁদে উঠল। রুদ্র হেসে বলল। এত কান্না কই পাস তুই? ক্লান্ত হোস না? টটিনি উত্তর দিল না। রুদ্র মুচকি হেসে বলল। দারচিনি দীপ যাবি? টটিনি চোখ তুলে তাকালো। রুদ্র চোখের ইশারায় জিজ্ঞেস করলো। যাবি? টটিনি রুদ্রের গলা জড়িয়ে ধরে বলল। সত্যি নিবেন আমায়? রুদ্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। টটিনি ঠোঁট ফুলিয়ে বলল। আগে আপনি সরি বলুন। রুদ্র অবাক হয়ে বলল। কেন? আপনার ভাই ইচ্ছে করে আমাকে গুঁতো মেরে আপনার দিকে মাংস ফেলে দিয়েছে, আপনি সেটা দেখলেও চুপ করেছিলেন, আমাকে বকা খেতে দেখে আনন্দ পাচ্ছিলেন। রুদ্র মিনমিন করে বলল। সরি। টটিনি দাঁত বের করে হাসলো। রুদ্র হাত টেনে নিয়ে যেতে যেতে বলল। খেতে চল, তুই খাসনি বলে আমার মা জননী না খেয়ে বসে আছেন। শুক্রবার আবহাওয়া ঠিক কিরকম সেটা আন্দাজ করা যাচ্ছে না। হঠাৎ প্রচণ্ড হাওয়া তো হঠাৎ রোদ্দুর। হঠাৎ একটা দুটো বৃষ্টির ফোঁটা টপ টপ করে পড়ছে মাটিতে। এই জটিল আবহাওয়াতে রুদ্রের সাথে ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে চড়ে বসেছে টটিনি। পরনে জিন্স ও ফতুয়া, উপরে জ্যাকেট পরা, চোখে সানগ্লাস লাগিয়ে ভাব নিয়ে গাড়ির জানালার ফাঁক দিয়ে আশেপাশে তাকাচ্ছে সে। রুদ্র নিজের চোখ থেকে সানগ্লাস খুলে নিয়ে বলল। সব কিছু ঠিকঠাক নিয়েছিস? পরে বলিস না যেন এটা আনতে ভুলে গেছি, ওটা আনতে ভুলে গেছি। টটিনি প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু ভাব নিয়ে একবার সানগ্লাস হাত দিয়ে নাড়ালো। রুদ্র ভ্রু কুঁচকে বলল। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার খুশিতে পাগল হয়ে গেলি নাকি? টটিনি বরাবরের মতো সানগ্লাস নাড়ালো, বলল। হুমায়ুন আহমেদের শুভ্র চরিত্রের মতো দারুচিনি দ্বীপে যাচ্ছি, ভাব তো থাকবেই। এখন আমি ভাবের কারণে আপনার সাথে কোনো কথাও বলতে পারবো না, সো ডোন্ট আস্ক মি এনি কোশ্চেন, ওকে? রুদ্র নাক মুখ কুঁচকে বলল। ইংরেজরা তোর ইংলিশ শুনলে জ্ঞান হারাতো, সেটা তুই জানিস? টটিনি সানগ্লাস নাড়িয়ে বলল। সেন্ট মার্টিনে ঘুরতে যাচ্ছি, সম্মান দিয়ে কথা বলুন, নাহলে আপনাকে অজ্ঞান করে দেব।
রুদ্র থমথমে মুখশ্রী নিয়ে চুপ হয়ে গেল। গাড়ি চলতে শুরু করলো। গাড়িটা তাদের পৌঁছে দেবে সায়দাবাদে। সেখান থেকে বাকি 5 জনের সাথে মিলিত হবে তারা। সন্ধ্যা 7টার দিকে সায়দাবাদ পৌঁছে টরিনি রুদ্রের হাত ধরে কাঁধে ব্যাগ নিয়ে নেমে দাঁড়ালো। তখনই তাদের ঘিরে ধরলো একদল তরুণ তরুণী। টরিনি সানগ্লাস নাড়িয়ে বলল, আপনারা কারা এভাবে ঘিরে কেন ধরেছেন? সরে দাঁড়ান বলছি। উফ বাবা, দম বন্ধ হয়ে গেল আমার। রুদ্র গম্ভীর স্বরে বলল, সাইলেন্স ঐশী, ওরা আমার বন্ধু হয়। তোমার দুয়ানার ভাব তোমার কাছেই রাখো আপাতত, না হলে মান সম্মান নিয়ে যাত্রা করতে পারবে না। টরিনির হৃৎপিণ্ডে লাগলো কথাটি। একটানে সানগ্লাস খুলে বলল, হু আর ইউ? এসব বলার আপনি কে? আমি তোমার কাজিন নই, তোমাকে আমার দায়িত্বে ছাড়া হয়েছে বাসা থেকে, ভুলে গেছো? টটিনির ভাব পুনরায় ফিরে আসলো, বলল, সেটা বাড়ি থেকে বের হয়েই আমি ভুলে গেছি, আপনিও ভুলে যান। এই মুহূর্তে আমরা কোনো কাজিন টাজিন নই, শুধু আমরা যাত্রার সঙ্গী। ওকে? রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে নিজের বন্ধুদের দিকে তাকালো, যারা হাঁ করে তাকিয়ে এতক্ষণ টটিনিকে পর্যবেক্ষণ করছে। প্রমি টটিনির দিকে হাত বাড়িয়ে দিল, বলল, হাই, আমি প্রমি আজাদ, রুদ্রের বন্ধু। তুমি আমাদের যাত্রা সঙ্গী হতে চলেছ। টটিনি আলতো করে হাত মিলিয়ে বলল, হ্যালো, আমি তটিনী ইফাত ঐশী। আপনার যাত্রাপথে সঙ্গী হতে পেরে আমারও অনেক ভালো লাগবে। প্রমির পাশ থেকে ফয়সাল ফিসফিস করে বলল। স্কুলের ইংরেজি বই থেকে ডায়লগ শিখে এসেছে নাকি? প্রমি টটিনির দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে ফিসফিস করে বলল। চুপ করো, শুনে ফেলবে বাচ্চা মেয়ে। টটিনি কথাগুলো শুনে ফেলল। তার কান বরাবরই এক্সপার্ট মানুষের কথা শুনতে, কিন্তু সে সেটার বিনিময়ে কোনো উত্তর দিল না। তিতা হলেও সত্য, সে সত্যি স্কুলের ইংরেজি বই থেকে ডায়লগ মুখস্থ করে এসেছে। যাত্রাপথে ভাব নিতে হবে না। এবার হাত বাড়িয়ে দিল জোনাকি, বলল, কেমন আছো ঐশী? তোমার কথা অনেক শুনি রুদ্রের কাছে। টটিনি হাত মিলিয়ে বলল। আই ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? জোনাকি মুস্কি হেসে বলল। আম আলসো ফাইন, কিউট গার্ল। তারপর হাত বাড়ালো ঈশা, বলল, আমি হেই নটিকার, আমি ঈশা আহমেদ, রুদ্রের বন্ধু। টটিনি এবারও হাসি মুখে হাত মিলিয়ে বলল। আমি রুদ্রে কেউ হই না, আমি তটিনী ইফাত ঐশী। রুদ্রের কানে কানে রাফসান বলল। তোর না কাজিন হয়? রুদ্র গম্ভীর স্বরে বলল। বাড়ি থেকে বের হবার পর সে আমার কিছু হয় না, আপাতত আমরা অপরিচিত। রাফসান হতভম্ব চোখে তাকিয়ে বলল। মেয়েটি এত বাচ্চা? টটিনি এবার নিচ থেকে এগিয়ে এসে রাফসানের দিকে হাত বাড়ালো, বলল। হ্যালো মিস্টার, আমি তটিনী ইফাত ঐশী। রাফসান হাত মিলিয়ে বলল। আমি আপনার নাম জানি, আপনাকে বলতে হবে না। আশা রাখছি আপনিও আমার নাম জেনে থাকবেন। টটিনি ভাব নিয়ে চোখে সানগ্লাস পরে বলল। সবার নাম মনে রাখার মতো সময় আমার নেই। তো চলুন টেকনাফের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। রুদ্র গম্ভীর স্বরে নিজের ব্যাগ নিয়ে আগে আগে হাঁটতে লাগলো। টটিনি নিজের ছোট ছোট পা নিয়ে পিছিয়ে পড়লো। অগত্যা ভাব ছেড়ে দৌড়ে রুদ্রের হাত ধরে হাঁটতে লাগলো। দৌড়ে আসতে গিয়ে ভাবওয়ালা টটিনির ভাবওয়ালা সানগ্লাসও খুলে পড়ে গেল। রাত 8টার দিকে এসি বাসে বসে পড়ল তারা। টটিনির সিট রুদ্রের পাশেই পড়েছে। রুদ্র নিজেই নিজের পাশের সিট কেটেছে। যেই মেয়ে কখন না হারিয়ে যায় এদিক সেদিক। বাসের সিটে বসে টটিনি পায়ের উপর পা তুলল। রুদ্র গম্ভীর স্বরে বলল। পা নামিয়ে বস, তোর বাপ চাচা কিনে নেয়নি বাস। টটিনি নাক ফুলিয়ে বলল। বাপ চাচা কিনেনি তো কি হয়েছে? আপনি টিকিট কাটেননি? টাকা দিয়ে বসেছি, পারলে সিটের উপর পা তুলে বসবো, আমার ইচ্ছা। রুদ্রমুখে কুলুপ এঁটিয়ে বসে রইল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো যাত্রাপথে আর একটাও বাক্য ব্যয় সে এই ভাবওয়ালি ঝগড়ুটে মেয়েটার সাথে করবে না। 12 ঘন্টার জার্নি। এই 12 ঘন্টা টটিনি একদমই চুপ হয়ে বসে থাকার মতো মেয়ে নয়। রুদ্র নিজ থেকে কথা বলছে না বলে টটিনি নিজ থেকে বলল। বাসে তো 12 ঘন্টা বসে থাকতে হবে, চলুন না কিছু করি। রুদ্রের গম্ভীর গলা। কি করতে চাইছিস? টটিনি ঠোঁট উল্টে বলল। যা করলে বোরিং লাগবে না। রুদ্র নিজের ব্যাগ থেকে হেডফোন বের করে দিল। টটিনি সেটা হাতে নিয়ে বলল। জার্নিতে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যাবো। ওয়াও। রুদ্র হেডফোন কেড়ে নিয়ে বলল। ওটা তোর জন্য না। টটিনি মন খারাপ করে বলল। দেন না একটু গানই তো শুনবো। রুদ্র অদ্ভুত চোখে তাকিয়ে বলল। এটা দিয়ে গান ছাড়া কি আর কিছু শোনা যায়? টটিনি মাথা নাড়িয়ে না করল। রুদ্র অদ্ভুত চাহনি না পাল্টিয়ে বলল। তাহলে বললি কেন গানই তো শুনবি? অন্য কিছু শোনার ধান্দায় ছিলি নাকি? টটিনি ফিসফিস করে বলল।
আমাদের ক্লাসে একটা মেয়ে অন্য কিছু শুনে রুদ্র ভাই। রুদ্র অদ্ভুত দৃষ্টিতে আবারও তাকালো, বলল। কি শুনে? টটিনি মুখে হাত চেপে ধরে বলল। জানি না, তবে শুনে কিছু একটা। তুই না জানলে কেমনে জানলি অন্য কিছু শুনে? টটিনির ঠোঁট উল্টে বলল। আর পেছনের সিটে সাথী নামে একটা মেয়ে বসে, ও সারাক্ষণ কানে হেডফোন লাগিয়ে থাকে, ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে ফিস ফিস করে। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল। তুই শুনিস না কেন? তুইও শুনবি। সেন্ট মার্টিন থেকে এসে তোকে আমি ভালো ব্র্যান্ডের একটা হেডফোন কিনে দেবো। সেটা দিয়ে সারাক্ষণ তুইও ক্লাসে বসে ফিস ফিস করে কথা বলবি, ঠিক আছে? টটিনি মন খারাপ করে বলল। কিন্তু আমার ওদের মতো বয়ফ্রেন্ড নেই রুদ্র ভাই। রুদ্র দাঁত কিরমিরিয়ে বলল। নেই কেন? টটিনি অবুঝ বাচ্চার মতো বলল। হবে কি করে? যারা প্রেম করতে আসে তাদেরই তো আপনি টাইট দিয়ে তাড়িয়ে দেন। রুদ্র নিজের মাথা চেপে ধরে বলল। চুপ কর। আমার কি খেয়ে দে কাজ নেই? তুই প্রেম করবি কর, আমার কি? আমি কেন হুদাই টাইট দিতে যাব? তোর বিয়েতে কি তোর জামাই আমার টাকা দিবে তোকে সারা জীবন পাহারা দিয়ে রাখার জন্য? টটিনি ঠোঁট উল্টে বলল। তাহলে রাত যে বললো আপনি সবাইকে তাড়িয়ে দেন। রুদ্র হাত জোর করে বলল। ক্ষমা দে মা, আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট পাচ্ছি না। বলে ভাওয়ালি টটিনিকে ইগনোর করে চোখে সানগ্লাস পরে নিল রুদ্র। ভাবের বিপরীতে ভাব পেয়ে টটিনি দাঁত বের করে হেসে বলল। ও আচ্ছা, আপনি আমাকে এতক্ষণ নকল করতে চেষ্টা করেছিলেন রুদ্র ভাই। বাস যখন টেকনাফ এসে থামলো তখন টটিনি গভীর ঘুমে আচ্ছন্ন। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ, সকালের মৃদু হাওয়ায় দোলা দিয়ে যাচ্ছে মানুষের মন। রুদ্র প্রথমে মৃদু স্বরে ডাকলো। ঐশী, ঐশী, উঠ। কিন্তু কোনো আওয়াজ দিল না টটিনি, বরং নাক ডাকতে লাগলো। রুদ্র হতভম্ব হয়ে চারিদিকে তাকালো। ভাগ্যের সবাই তখনও ঘুমে। এই প্রথম টটিনিকে নাক ডাকতে দেখছে রুদ্র। তার মনে পুরনো খুব জেগে উঠল। স্মার্টফোন বের করে রেকর্ডার অন করল। তাতে রেকর্ড হলো টটিনির নাক ডাকার গান। ফোন পকেটে রেখে এবার রুদ্র কানের কাছে মুখ নিল, ডাকলো। ঐশী। টটিনি ঘুম জড়ানো কণ্ঠে বলল। হ্যাঁ? উঠ, পৌঁছে গেছি তো। টটিনি জবাব দিল না। বাধ্য হয়ে রুদ্র হাত দিয়ে টেনে দাঁড় করিয়ে দিল। টটিনি ঘুমো ঘুমো চোখে তাকিয়ে বলল। যদি পড়ে যেতাম মাথা ঘুরে, আপনি তার দায়ভার নিতেন রুদ্র ভাই। রুদ্র সাইড দিয়ে বের হয়ে গেল, বলল। এত কথা শোনার টাইম নাই, বের হ জলদি। বলে রুদ্র বাকিদের ডাকতে শুরু করলো। একে একে সবাই জেগে গেল। ব্যাগপত্র কাঁধে নিয়ে নামতে লাগলো সবাই বাস থেকে। টেকনাফের দমদমিয়া এলাকায় এসে থেমেছে বাসটি। সকালে নাস্তায় সেখানেই সেরে নিল তারা। এখান থেকে কয়েকটি ঘাটের দিকে সেন্ট মার্টিন যাওয়ার জাহাজগুলো অবস্থান। রুদ্ররা কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনিং এর দ্বিতীয় তলার টিকিট নিল। ভাড়া পড়ল আসা যাওয়া জন প্রতি ১,৫০০ টাকা। টটিনের দাঁত বের করে হেসে বলল। আমার তো ভাড়া নিয়ে চিন্তা নেই, যা দেয়া রুদ্র ভাই দিবে, কারণ আমি তো তার দায়িত্বেই বাসা থেকে বের হয়েছি। টটিনির কথা শুনে রুদ্র ফটাফট বলল। বাড়ি থেকে বের হবার পর না আমরা কেউ কারো কিছু লাগি না? তুই না বলেছিস আমি তোর কাজিন হই না? তবে এখন কিসের দায়িত্ব? আমি কোনো ভাড়া টাড়া দেব না, তোর ভাড়া তুই দে। টটিনি কাঁদো কাঁদো মুখ করে বলল। ওমা, আমি কি সিরিয়াসলি বলেছি নাকি? আমি তো তখন মজা করে বলেছি। রুদ্র দাঁত কিরমিরিয়ে বলল। তাই? টটিনি মুখ কাচুমাচু করে বলল। দিয়ে দিন না রুদ্র ভাই, আমার কাছে মাত্র 5,000 টাকা আছে, ওগুলো তো সেন্ট মার্টিনে শপিং করতে চলে যাবে। রুদ্র কথা বলার ভাষা হারিয়ে ফেলল। শেষ পর্যন্ত সেন্ট মার্টিনে শপিং? সিরিয়াসলি? টিকিট কাটার পর নিতে হলো গেট পাস। পানির ওপর কাঠের তৈরি করিডোরের মতো প্রায় 200 মিটার লম্বা ব্রিজ। সেটা পেরোনো সহজ ছিল না টটিনির জন্য। সে রুদ্রের হাত ধরে হেলে দুলে ধীরে ধীরে জাহাজে উঠল। রুদ্র টটিনির পেছন পেছন উঠল বাকি 5 জন। দূরে দাঁড়িয়ে থাকা জাহাজ যেন স্বাগত জানালো। চারিদিকে অপরূপ পরিবেশ, সবুজের সমারোহ। দূরে আরও জাহাজ চোখে পড়ল সবার। একে একে লোকজনে ভরে উঠেছে রুদ্রদের জাহাজ। দ্বিতল জলযানটি ছাড়ল সকাল 9টার কিছুক্ষণ পর। মন নেচে উঠল টটিনির। সে রুদ্রের হাত চেপে ধরে বলল। সবকিছু এত সুন্দর কেন রুদ্র ভাই? রুদ্র হেসে বলল। আরো অনেক কিছু দেখার বাকি এখনো, এনজয় করে যা, ধীরে ধীরে সব দেখতে পাবি। আপনি কি আগে কখনো সেন্ট মার্টিনে গিয়েছিলেন রুদ্র ভাই? রুদ্র সবুজ সমারোহের দিকে তাকিয়ে চোখ জোড়াতে জোড়াতে বলল। ক্লাস 5-এ থাকতে গেছিলাম একবার, তখন তুই পুচকি ছিলি।
টেকনাফে নদীর পাশে পাহাড়। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় 42 কিলোমিটার। 25 কিলোমিটার নাফ নদী আর বাকি 17 কিলোমিটার খোলা সাগর। পথটুকু পাড়ি দিতে লাগে প্রায় 2.5 ঘন্টা। মূলত এটি কোনো নদী নয়, বঙ্গোপসাগরের বর্ধিত অংশ। তবুও এর স্থায়ী পরিচয় নাফ নদী। এর পানি সাগরের মতোই লবণাক্ত। নদী মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ ও মিয়ানমারকে দুভাগ করেছে। পশ্চিম পাড়ে বাংলাদেশ টেকনাফ উপজেলা এবং পূর্ব পাড়ে মিয়ানমারের রাখাইন প্রদেশের আখিয়াব। নদীটা যখন পেরিয়ে যাচ্ছিল তখন চঞ্চল টোটেনি আবেগে চোখের জল ছেড়ে আবারও বলেছিল, সবকিছু এত সুন্দর কেন রুদ্র ভাই? রুদ্র ভেবেছিল শুধু জল দেখা হবে। টেকনাফে অনেক পাহাড়ও চোখে পড়ল। নদীর কোল ঘেঁষে আছে গাছের সারি, জেলেদের মাছ ধরার দৃশ্য আর নীল আকাশ, সব মিলিয়ে অপূর্ব। রুদ্র সেই অপূর্ব দৃশ্য ক্যামেরায় বন্দি করতে করতেই বলেছিল, তোকে একদিন পুরো দেশ ঘোরাবো ঐশী। আরও কত কিছু রয়েছে আমাদের বাংলাদেশে। এত সবুজে ভরা দেশ আর কোথাও নেই। জাহাজের পিছু পিছু খাবারের লোভে উড়ে আসছে গাংচিল। একসময় জাহাজ পেরিয়ে গেল পরীর দ্বীপের শেষ অংশ, বদর মোকাব চর। সাগরের নীলাভ জল মন ভিজিয়ে দিল। এত অপরূপ বাংলা। কেউ বসে, কেউ দাঁড়িয়ে নাফ নদী ও ওপারে মিয়ানমার সীমান্তের সৌন্দর্য দেখছে। সাগরের হাওয়ায় ভেসে যেতে লাগলো সবার মন। নাফ নদীর পার ঘেঁষে মিয়ানমারের সঙ্গে কাঁটাতারের সীমান্ত। সাগরের দিকে এগিয়ে যাচ্ছে জাহাজ। সাগর ও নদীর পানির ভিন্ন দুই রং, কি বিচিত্র লীলা। মাঝে মধ্যে সবাই জাহাজের ভেতরে ঢুকে খানিক বিশ্রাম নিয়েছে। সাগরের নীল জলে সাদা ফেনার খেলা। সাগর ও নাফ নদীর মোহনায় জেলের নৌকা দেখা যাচ্ছিল। সোনার বাংলার অপরূপ সৌন্দর্যে নেচে উঠছিল প্রতিটি প্রাণ। দীর্ঘ ক্লান্তিহীন ভ্রমণ শেষে সবাই নামলো প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের ঘাটে। জাহাজ থেকে নামার পর আগে থেকে ভাড়া করা রিসোর্টে যাওয়ার জন্য টমটম নেওয়া হলো। ভাড়া পড়ল 100 টাকা। রিসোর্টের পাশেই সৈকত দেখে মন জুড়িয়ে গেল টোটেনির। হাতের ব্যাগ ফেলে দৌড়ে এগিয়ে গেল সেদিকে। রুদ্র ক্যামেরা নিয়ে পেছন পেছন ছুটতে ছুটতে বলল, আস্তে আস্তে যা, পড়ে যাবি তো। রুদ্রের ক্যামেরায় বন্দী হলেও সৈকতের মোহনীয় মায়ায় আটকে পড়া টুটিনির অপরূপ সোনার মতো ছবি। অবশেষে দারুচিনি দ্বীপের দেশে রুদ্রের সাথে পৌঁছেই গেল টুটিনি ইফতাব ঐশী। প্রায় 250 বছর আগে আরব ব্যবসায়ীরা প্রথম এই দ্বীপে আসেন। তারা এর নাম দেন জিঞ্জিরা। পরবর্তী সময়ে পর্তুগিজ জলদস্যুরা দ্বীপটির নাম রাখে সিনামন আইল্যান্ড, বাংলায় দারুচিনি দ্বীপ। ব্রিটিশ শাসন আমলে চট্টগ্রামের ডিসি মার্টিনের নামে এর নামকরণ হয় সেন্ট মার্টিন দ্বীপ। এখানকার অধিবাসীদের আগমন ঘটে বহু বছর আগে। টেকনাফ থেকে কিছু সংখ্যক জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে এসে দ্বীপটির সন্ধান পায়। এরপর তারা স্থায়ী বসতি করে। শুরুতে 7টি পরিবার ছিল বলে জানা যায়। পরে এসব পরিবারের সূত্রেই আসতে থাকে আরও লোক। বর্তমানে দ্বীপটিতে প্রায় 7,000 লোকের বসবাস। পুরো দ্বীপের 9টি গ্রাম, একটাই ইউনিয়ন। পর্যটকদের নিরাপত্তা এখানকার মানুষের অগ্রাধিকার বিষয়। তাই যে কেউ অবাধে যে কোনো সময় ঘুরতে পারেন সাগর পাড়ে। জীবিকা বলতে মাছ ধরা, ধান চাষ, তরমুজ চাষ ও নারকেল গাছ বেষ্টিত এই দ্বীপে বেশি দেশি বিদেশি পর্যটকরা বেড়াতে আসে। পর্যটকদের জন্য রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল হোটেল। দ্বীপটিতে টোটেনিরা ছিল মোট 2 দিন। দ্বীপটি দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। প্রবাল পাথরের ওপর দিয়ে হাঁটার অনুভূতি অন্যরকম। দূরে জেলে নৌকায় দেখা মেলে। দ্বীপের কয়েকটি জায়গা থেকে সাইকেল ভাড়া নেওয়া যায়। সাইকেল নিয়ে সৈকতে ঘোরা যাবে। টোটিনি বায়না করেছিল সে সাইকেলে ঘুরবে। অগত্যা রুদ্র সাইকেলেও ঘুরিয়েছিল। বিকেলে দ্বীপ ঘুরতে বের হওয়াটা ছিল উপভোগ্য। হাঁটতেই ভালো লাগে বেশি। ঘুরতে ঘুরতে হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত বাড়ি সমুদ্র বিলাসের সামনে গিয়েছিল তারা। প্রায়ত নন্দিত এই কথা সাহিত্যিক এটি গড়ে তুলেছিলেন। সেই সমুদ্র বিলাসের সামনে ক্লিক করা হলো একটি গ্রুপ ফটো। রুদ্রসহ 6 জনের সাথে জায়গা করে নিয়েছিল চঞ্চল টোটিনি নামের মেয়েটি। ঘুরতে ঘুরতেই বেলা গড়িয়ে গধূলি। অনেকে বেলা শেষে সাগর পাড়ে নিজেকে দেখবেন বলে ভিড় করে। সূর্যাস্তের ক্ষণ ঘনিয়ে আসছিল। সবাই দারুণ উচ্ছ্বাসে সূর্যাস্ত দেখছিল। বলে রাখা ভালো, রাতে সৈকতে বসে সাগরের গর্জন শোনার মধ্যে আছে অন্যরকম আনন্দ। টোটিনিরা সেই আনন্দ উপভোগ করেই 3 দিনের ট্যুর শেষে বাড়ি ফিরেছিল।
রুদ্রের ভার্সিটি বাসা থেকে প্রায় 1.5 ঘন্টা দূরত্বে, সেজন্য সে বাইক ব্যবহার করে। দারুচিনি দ্বীপ থেকে আসার পর বন্ধুদের সাথে আর আড্ডা দেওয়া হয়নি। আজকে দ্বিতীয় ইয়ারের ক্লাস শুরু তাদের। তীব্র আগ্রহ নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে রুদ্র যখন বাইকে বসে মাথায় হেলমেট পরছিল, তখনই কাঁধে স্কুল ব্যাগ নিয়ে দুবে নিয়ে নাচিয়ে হেলে তুলে এসে দাঁড়ালো টটিনি। রুদ্র হেলমেট পরে নিয়ে বলল। স্কুলে যাচ্ছিস? টটিনি নাক ফুলিয়ে বলল। স্কুল ড্রেস পরে কি মানুষ টয়লেটে যায় না কি? রুদ্র নিজের মুখ সামনে নিল। কোনো বাক্যবায় না করে বাইক স্টার্ট দিতেই টটিনি চট করে পেছনে বসে পড়ল। রুদ্র চোখ মুখ কুঁচকে বলল। পেছনে বসেছিস কেন? তো কি সামনে বসবো? আমার আপত্তি নেই, হিন্দি সিনেমা নায়িকারা সামনে বসে আমি দেখেছি। টটিনির নির্লিপ্ত উত্তরে রুদ্রের গলায় শুকিয়ে এলো। হালকা কেশে বলল। তুই বাড়ির গাড়ি দিয়ে স্কুলে যা। টটিনি মন খারাপ করে বলল। আজ আমার বান্ধবী ললিতা স্কুলে যাবে না রুদ্র ভাই, সেজন্য আমার একা যেতে ভালো লাগছে না। তুমি প্লিজ পৌঁছে দাও না। তো গাড়িতে যা না, ড্রাইভার চাচা পৌঁছে দেবে। টটিনি মুখ ছোট করে বলল। গাড়ি যেতে যেতে ভালো লাগে না সব সময়, ললিতার সাথে হেঁটে হেঁটে যেতে ভালো লাগে। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল। কি হয়েছে ললিতার? টটিনি মুখ কাঁদো কাঁদো করে বলল। ওর অনেক জ্বর রুদ্র ভাই। রুদ্র গম্ভীর স্বরে বলল। ধরে বস, তোকে মুছে দিয়ে আমাকে ভার্সিটি যেতে হবে। রুদ্র নিজের হেলমেট খুলে টটিনিকে পরিয়ে দিল। তারপর বাইক পুনরায় স্টার্ট দিল। টটিনি পেছন থেকে শক্ত করে 2 হাত দিয়ে ধরে বলল। এত আস্তে চালাচ্ছেন কেন? আরো জোরে চালান না। রুদ্র স্পিড বাড়ালো। হাওয়ায় বেগে ছুটতে লাগলো বাইক। টটিনি 2 হাত দিয়ে রুদ্রের চুল মুঠো করে ধরল। রুদ্র তৎক্ষণাৎ বাইক থামিয়ে নিল। দাঁত কিরমিরিয়ে বলল। তোকে আমাকে ধরে বসতে বলেছি, চুল ধরে বসতে বলিনি ফাজিল। টটিনি চোখ মুখ কাচুমাচু করে বলল। না ধরলে পড়ে যেতাম তো, ভয় করছিল। তাহলে বললি কেন স্পিড বাড়াতে? বেয়াদব মহিলা একটা। টটিনি ঠোঁট ফুলিয়ে বলল। আমি মহিলা নই রুদ্র ভাই, আমি তো মেয়ে। রুদ্র কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দিল। টটিনির স্কুলের সামনে নামিয়ে দিয়ে স্পিড বাড়িয়ে হাওয়ার বেগে ছুটে গেল। টটিনি সেদিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল। ভাব। গধূলি বিকেল। টটিনি বাসায় ফিরে 1টার দিকে। মাঝে মধ্যে তো 12:30টার মধ্যে চলে আসে। সে মেয়ে আজ বিকেল হয়ে গেল, তবুও এখনো বাসায় আসেনি। ব্যাপারটা চিন্তার না? অবশ্যই চিন্তার। ইতিমধ্যেই হুলস্থুল পড়ে গেছে টটিনির বাড়ির মধ্যে। রোবা নাহার কেটে কেটে একাকার। ঐশানী কান্না আটকে রেখে তাহির ও তাহসিনকে লাগাতার কল করছেন, কিন্তু কেউই ফোন রিসিভ করছেন না। আজ রুদ্র বাসাতে ফেরেনি। রাজ ও তুরফান আজ মাঠে খেলতে যায়নি। এক কোণে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। দুজন মিলে টটিনির বান্ধবী ললিতার বাড়িতে খোঁজ নিয়েছে, কিন্তু ললিতা আজ স্কুলে যায়নি জ্বরের কারণে। স্কুলের টিচারদের থেকে কিছু জানা যায়নি। তারা যথাসময়ে স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তারপর কে কোথায় গেছে সেটা তারা জানে না। ঐশানী হাত দিয়ে মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠলেন। তার চঞ্চল মেয়েটি ছাড়া বাড়িটা খা খা করছে। আহাজারি করে বললেন। কোথায় গেলি মা? টটিনি, ফিরে এসো না, মা তোকে আর বকবো না। রোবানাহার চোখের জল মুছে তাহসিন ইরফানকে কল দিলেন। এইবার কল রিসিভ হলো। ধরেছে তাহসিন ইরফানের অ্যাসিস্ট্যান্ট। বলল তারা দুজন মিটিংয়ে রয়েছে। রোবানাহার রেগে চিৎকার করে বললেন। তোমার স্যারকে গিয়ে বলো তার মিটিং থেকেও জরুরি কিছু এদিকে শেষ হয়ে যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ছেলেটি ভরকে গিয়ে বলল। আমি এক্ষুনি স্যারকে ইনফর্ম করছি ম্যাম। তার ঠিক 3 মিনিটের মাথায় তাহসিন ইরফান ফোন ব্যাক করলেন। তড়িৎ গতিতে বললেন। কি হয়েছে রোবা? রোবানার রাগে ফেটে পড়লেন। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন। তোমরা 2 ভাই থাকো তোমাদের মিটিং নিয়ে, এদিকে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। তোমাদের তো কিছু না, তোমরা তো জন্ম দিয়ে রেহাই পেয়ে গেছো। আমার মেয়ের কিছু হলে আমি তোমাদের 2 ভাইকে দেখে নিব। ইরফান। কল লাউডে ছিল। তাহের ইফাত তড়িঘড়ি করে ফোন কেড়ে নিয়ে বললেন। মানে কি হয়েছে ভাবি? আমার মেয়ে কোথায়? রোবানাহার কল কেটে দিলেন। আধা ঘন্টা পর বাড়িতে এসে পৌঁছালেন 2 ভাই। নিজেদের স্ত্রীদের সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা তাদের। মেয়ের চিন্তায় পাগল পাগল অবস্থা সবার। 2 ভাই মিলে কোনো জায়গা বাদ রাখেননি। যত আত্মীয় স্বজন আছে সবাইকে ফোন করে জিজ্ঞেস করেছেন টটিনি গিয়েছে কিনা। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই বাড়িতে কান্নার রোল পড়ল। চিৎকার করে কাদার আজারি শোনা যাচ্ছে শুধু। তুরফান ও রাজ একে অপরকে জড়িয়ে ধরে কাছে। বহুদিন পর ভার্সিটিতে গিয়ে নোট কালেক্ট করতে করতে ও
বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে রুদ্র বাড়িতে পা রাখলো সন্ধ্যার দিকে। কান্নার শব্দ কানে যেতেই বুক ছ্যাদ করে উঠল তার। বাইক ফেলে দৌড়ে এসে ঢুকলো বাড়িতে। মেঝেতে বসে ঐশানীর মাথায় পানি ঢালছেন রোবা নাহার। রুদ্র শুকনো ঢুকিলে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? রোবা নাহার হিসকির কারণে কথা বলতে পারছেন না। রুদ্র চারিদিকে তাকালো, টটিনি ছাড়া সবাই উপস্থিত। নিজের বাবা চাচাকে সোফার মাথা নিচু করে বসে থাকতে দেখে তার মাথা ঘুরে গেল। মনে মনে প্রার্থনা করলো সে যা ভাবছে তা যেন সত্যি না হয়। তুরফান ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। রাজ ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, বুড়িকে খুঁজে পাচ্ছি না ভাইয়া, ও আজ বাসায় আসেনি, আমরা সব জায়গা খুঁজেছি। রুদ্র বুকে হাত চেপে ধরলো, জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, স্কুলে খোঁজ নিসনি তোরা? বাসায় আসেনি মানে কি? তোরা দুটো বাসায় থাকতে ও কিভাবে বাসায় আসে না? তোরা ওকে দেখে রাখতে পারিসনি? রুদ্র মেঝেতে বসে পড়ল। রোবা নাহার রুদ্র বলে চিৎকার করে উঠলেন। তার হার্ট দুর্বল ছেলেটির শেষে হার্ট অ্যাটাক না হয়ে যায়। রুদ্র মুখ নিচু করে বলল, আমাকে জানানো হয়নি কেন মা? রোবা নাহার শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরে বললেন, তোর হাত দুর্বল রুদু, দেখছিস এখনই কেমন করছিস। কিভাবে তোকে আমি জানাতাম বল? রুদ্র চোখের জল ছেড়ে দিল, ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরে বলল, আমি ওকে নিজে সকালে স্কুলে দিয়ে গেছি, তোমরা ওর একটু খেয়াল রাখতে পারলে না। এখন আমি ওকে কোথায় খুঁজবো মা? রুদ্র পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে গেল। তাহির, ইফাত ও তাহসিন ইরফান আবারও বের হলেন খুঁজতে। রুদ্রদের হাসি খুশি বাড়িটি কয়েক ঘন্টাতে বিধ্বস্ত রূপ ধারণ করল যেন। বাইকের গতি বাড়িয়ে ছুটে চলেছে রুদ্র। একের পর এক জায়গায় গিয়ে ঐশী বলে চিৎকার করে ডাকছে। খুঁজতে খুঁজতে একসময় রাস্তার পাশে বুকে হাত চেপে বসল সে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে আগুন জল। রুদ্র মুখ তুলে আকাশের দিকে তাকালো, অনুনয় করে বলল, ওকে ফিরিয়ে দাও গড, যেখানেই থাকে যেন সুস্থ থাকে। ওকে দেখো, ওর যেন কোনো ক্ষতি না হয় প্লিজ। রুদ্রকে এই মুহূর্তে কি বলা যায়? এত যন্ত্রণা সবকিছু কি শুধু একজন কাজিনদের জন্য, নাকি গভীরে রয়েছে অমূল্য কোনো অনুভূতি? রাত ৮টা। রুদ্রদের হৈ হৈ করা বাড়িটা আজ নিস্তব্ধতায় মুড়িয়ে গেছে। মেঝেতে উদাসীন হয়ে বসে আছে সকলে। ২৪ ঘন্টা না গেলে থানায় জিডি করা যাবে না। রাজ ও তুরফান যেন আজ সবার চেয়ে বড় হয়ে গেছে। শরবত করে এনে রুদ্রকে ওর নিজের বাবাদের দিয়ে বলেছে, তোমরা তো সারাদিন বাইরে ছিলে, এটা খেয়ে নাও, হালকা লাগবে। রুদ্র নির্নিমেষ তাকিয়ে রইল, শুধু শরবতের গ্লাস হাতে নিল না। টটিনির মামারা রওনা দিয়েছেন ইতোমধ্যে। তাহির, ইফাতের গোষ্ঠীর সবাই হয়তো এতক্ষণে অর্ধেক চলে এসেছেন। রুদ্র যখন উদাসীন হয়ে মেঝেতে তাকিয়ে, তখন বিকট শব্দে বেজে উঠল তার মুঠোফোন। রাজ ডেকে বলল, ভাইয়া তোমার ফোন বাজছে। রুদ্র পকেট থেকে ফোন বের করে আননোন নম্বর দেখে রিসিভ করলো। কানে নিতেই ভেসে এলো চিরপরিচিত কণ্ঠস্বর, রুদ্র ভাই, হসপিটালে আসুন না একটু, আমায় এসে নিয়ে যান না। মা বাবা নিশ্চয়ই চিন্তা করছে, অনেক লেট হয়ে গেছে তো। রুদ্র কথা বলতে চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে স্বর এলো না। অগত্যা লাউডে দিয়ে মোবাইল নিজের বাবার দিকে এগিয়ে দিল। তাহসিন ইরফান অবাক হয়ে বললেন, হ্যালো। টটিনি নাক ফুলিয়ে বলল, ওহো বড় বাবা, নিতে আসো আমায়, আমি আটকে গেছি তো। রোবা নাহার তৎক্ষণাৎ মোবাইল কেড়ে নিলেন, বললেন, কোথায় তুই টটিনি মা? টটিনির গলা ভেসে এলো, আমি হসপিটালে আটকে গেছি বড় মা, রুদ্র ভাইকে পাঠাও জলদি। কোন হাসপাতালে মা? টটিনি হসপিটালের নাম বলে রেখে দিল। রোবা নাহার রুদ্রের দিকে তাকালেন। রুদ্র মাথা নাড়িয়ে না করল। অগত্যা তাহের ও তাহসিন বের হলেন নিজেদের মেয়েকে আনতে। রোবা নাহার বরফ এনে রুদ্রের বুকে মালিশ করে দিতে দিতে বললেন, চিন্তা নেই রুদু, ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। মেয়েটিকে আমরা বকে দিব। কিরকম চিন্তায় ফেলেছিল আমাদের। মুখ বন্ধ করে নির্বাক হয়ে বসে আছে ঐশানী। রাজ ও তুরফানের মুখে হাসি ফুটেছে। দুজন খুশিতে কেঁদে ফেলল। ৪০ মিনিটের মাথায় বাড়িতে প্রবেশ করল টটিনি। বাড়ির প্রাণ ফিরে পেয়ে রোবা নাহার দৌড়ে আসলেন। বুকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। টটিনি মন খারাপ করে বলল, কেঁদো না বড় মা, কিছু হয়নি তো। রোবা নাহার চুলের ভাঁজে চুমু খেয়ে বললেন, একটা খবর কেন দিসনি মা? তুই হসপিটালে কি করছিলি? অত টটিনির মাথায় ব্যান্ডেজ করা। ওইখানে সোফা থেকে হাত মেলে দিলেন। টটিনি দৌড়ে নিজের মায়ের কাছে গেল, বলল, আমি সরি মা, আর দুষ্টুমি করব না। তাহের, ইফাত সোফায় বসতে বসতে বললেন, তোমার মেয়ে রাস্তায় দিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসছিল। রিক্সার সাথে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে পড়েছিল। পাশের হসপিটালে নিয়ে গিয়েছিল একজন লোক।
সন্ধ্যার দিকে জ্ঞান ফিরে। বাড়িতে গাড়ি রেখেছি কী জন্য? গাড়ি থাকতে যদি দৌড়ে দৌড়ে যাতায়াত করতে হয় তো আমি কালকে গাড়ি ভেঙে ফেলবো, মনে থাকে জানো। বলেই তাহির ইফাত নিজের রুমে চলে গেলেন। টটিনি ঠোঁট উল্টে বলল, আমি আর দৌড়াদৌড়ি করব না। রোবা নাহার রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, সবই ঠিক আছে রে মা, তোর বাপ মায়ের গুষ্টি আস্তাছে রান্না চাপাই গিয়ে। টটিনি ফিক করে হেসে বলল, ও মা, ওরাও খবর পেয়ে চলে এসছে? ওইখানে মেয়ের কপালে হাত রেখে বললেন, অনেক রক্ত গেছে নিশ্চয়ই। আরও করিস শয়তানি, আরও দৌড়াদৌড়ি করিস তুই। ওইখানে রান্নাঘরে চলে গেলেন। টটিনি রাজ ও তুফানের দিকে তাকিয়ে বলল, তোদের চোখ মুখ ফুলে আছে কেন? বাপ রে, তোরাও কেঁদেছিস? রাজ ও তুরফান দৌড়ে এসে দুদিক থেকে জড়িয়ে ধরে বলল, আর কখনো এমন করিস না। কয়েক ঘন্টা সবার কীরকম অবস্থা হয়েছে দেখ, ভাইয়া তো অসুস্থ হয়ে গেছে। টটিনি এবার চোখ তুলে মেঝেতে মাথা নিচু করে বসা রুদ্রের দিকে তাকালো। সোফা থেকে নেমে রুদ্রের পাশে বসে পড়ল। রুদ্র চোখ তুলে তাকাতেই টটিনি হাসলো। রুদ্র নিজেও মুচকি হাসলো। টটিনি কানে ধরে বলল, আমি অনেক সরি রুদ্র ভাই, আর হবে না এমন। রুদ্র নাক টেনে বলল। কাছে আয়। টটিনি রুদ্রের গলা জড়িয়ে ধরে বলল, আমি ভেবেছি আপনি রাগ করবেন। ও মা, আপনি দেখি হাসছেন। রুদ্র টটিনির কপালে হাত বুলিয়ে বলল। অনেক লেগেছে তোর না? টটিনি ঠোঁট উল্টে বলল, অনেক। রুদ্র পকেট হাতড়ে চকলেট বের করে দিয়ে বলল। বিকেলে কিনে রেখেছিলাম তোর জন্য। টটিনি দাঁত বের করে হেসে চকলেট নিয়ে নিল। 5টা চকলেটের মধ্যে 2টো রাজ ও তুরফানকে দিয়ে একটা রুদ্রকে দিয়ে বলল, আপনিও খান। বাবা বলেছে আপনি আমাকে অনেক খুঁজেছেন, এনার্জি পাবেন এটা খেলে। রুদ্র চোখে জল নিয়ে হাসলো। টটিনি চকলেট মুখে দিয়ে বলল, আমি তো এখন অসুস্থ। অসুস্থ রোগী কি স্কুলে পড়তে যায় রুদ্র ভাই? রুদ্র মাথা নাড়িয়ে না বলল। টটিনি দাঁত বের করে বলল, সেজন্য আমিও যাব না। এফাকে চলুন না কোথাও ঘুরতে যাই। হ্যাঁ? রুদ্র নির্নিমেষের চোখে টটিনির চোখের দিকে তাকিয়ে রইল। টটিনি ঢোক গিলে বলল, আপনি ওভাবে তাকিয়ে আছেন কেন? রুদ্র এক হাত দিয়ে টটিনিকে আলতো করে জড়িয়ে ধরে বলল, তোর তো ধান্দা ভালো না, অসুস্থ হয়েও তার ফায়দা তুলছিস। ধান্দাবাজ একটা। টটিনি ঠোঁট উল্টে বলল, আমি বলেছি নাকি ডক্টর বলে দিয়েছে অসুস্থতার সময় ঘোরাফেরা করলে মন ভালো থাকে। রুদ্র চুল এলোমেলো করে দিয়ে বলল, ঠিক আছে, নিয়ে যাব। রোবা নাহার রান্নাঘর থেকে বের হয়ে বললেন, তোর চিন্তায় সবার খারাপ অবস্থা হয়েছিল। রুদুর বুকে ব্যথা করছিল, তোকে পাওয়ার পর সুস্থ হয়ে গেছে। আমাদের এত কাঁদানোর জন্য তোকে কি করা উচিত বলতো? টটিনি মুখ গোমরা করে বলল। আমি কি ইচ্ছে করে কাঁদিয়েছি? রুদ্র মাথা নাড়িয়ে বলল, একদমই না। মা, তুমি ওকে আর দোষ দিও না। বেচারি মাথা ভাটিয়ে বসে আছে, ওর জন্য শাকসবজি রান্না করো। অনেক রক্ত চলে গেছে নিশ্চয়ই। টটিনি হাত দিয়ে দেখিয়ে বলল, এত এত গেছে রুদ্র ভাই। রুদ্র বলল, উঠে দাঁড়া, আমাকে টেনে তুল। টটিনি উঠে দাঁড়ালো। যতটুকু শক্তি ছিল সবটুকু দিয়ে টেনে তুলতে চেষ্টা করলো রুদ্রকে, কিন্তু এক চুলও পারল না। রুদ্র নিচ থেকে উঠে দাঁড়ালো। টটিনির কাঁধে হাতের ভর দিয়ে বলল, রুমে নিয়ে চল। টটিনি সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, আপনার অনেক খারাপ লাগছে রুদ্র ভাই, ডাক্তার ডাকি? রুদ্র হেসে বলল, লাগবে না, ঠিকই আছে। রুদ্রকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে টটিনি দাঁড়িয়ে রইল। রুদ্র চোখ বন্ধ করে চুপ করে শুয়ে রইল। টটিনি মিনমিন করে বলল, আপনার কি মাথা যন্ত্রণা করছে রুদ্র ভাই? টিপে দিই? রুদ্র কোনো শব্দ করল না। টটিনি নিচ থেকে মাথার কাছে বসে হাত বাড়িয়ে মাথা টিপে দিতে লাগলো। রুদ্র চোখ বন্ধ রেখেও মুচকি হাসলো। টটিনির কোলে বালিশ রেখে সেখানে মাথা রেখে বলল, এবার টিপে দে বুড়ি। টটিনি মন খারাপ করে বলল, আমি বুড়ি নই। রুদ্র ঠোঁট চেপে হাসলো। টটিনি কাঁদো কাঁদো স্বরে বলল, আমি বুড়ি নই রুদ্র ভাই। রুদ্র চোখ মেলে বলল, তুই বুড়ি নোস, তুই মাইয়া। এবার দে, মাথা টিপে দে। তবু কাঁদিস না, আর সহ্য হচ্ছে না, মেরে ফেলবো এবার। টটিনি নাক ফুলিয়ে নিজের কাজ করতে লাগলো। রুদ্র ঘুমিয়ে তলিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, সরি ঐশী। টটিনি সেটা শুনে ফেলল। নাক ঠিকঠাক করে মুচকি হাসলো। যাক, তার রুদ্র ভাই আর রেগে নেই।
টটিনির কাজিন মহলে ভরে গিয়েছে বাড়ি। রাত তখন 10টা। চিৎকার চেঁচামেচিতে রুদ্রের কান ঝালাপালা হয়ে গেছে। সবচেয়ে বেশি টটিনির গলায় বেশি শোনা যাচ্ছে। রুদ্র মাথা চেপে ধরে উঠে বসলো। ভার্সিটি থেকে এসে এখনো ফ্রেশ হওয়া হয়নি তার। শরীর ম্যাচম্যাচ করছে। রুদ্র একটানে টি শার্ট খুলে ছুঁড়ে ফেললো। হেলে দুলে ওয়াশরুমে ঢুকলো শাওয়ার নিতে। টটিনির কাজিন মহল তেমন বড় না। টটিনির মা ঐশানী এক বোন রয়েছে যিনি ঐশানীর ছোট। তারই দুটো বাচ্চা ছেলে মেয়ে রয়েছে যারা টটিনির সাথে বর্তমানে হই হুল্লোড় করছে। বাকি রইল রুদ্রের গোষ্ঠী। রুদ্র ও টটিনির বাবার দিক থেকে আবার গোষ্ঠী ভীষণ বড়। রুদ্র ও টটিনির দাদা ছিলেন বিরাট বড়লোক। বাড়িধারায় তার বিশাল পরিত্যক্ত বাড়ি রয়েছে যেটাতে কেউ থাকে না। পুরানো আমলের হওয়ায় সেটাকে কারো তেমন যাতায়াত নেই। রুদ্রের বাবা চাচা ভেবে রেখেছেন ওটা পুনরায় মেরামত করে এতিমখানা বানাবেন। তাহসিন ইরফানের চাচাতো ভাই বোন রয়েছেন দুজন। তাদের ছেলে মেয়ে আবার 5 জন। একজনের 2 ছেলে 1 মেয়ে, আরেকজনের 1 ছেলে 1 মেয়ে। চাচাতো ভাইয়ের নাম আশফাক আহমেদ। তার ছেলেদের নাম আশার আহমেদ ও আশফি আহমেদ। মেয়ের নাম আলপনা আহমেদ। আশার অনার্স শেষ করে মাস্টার্সের প্রস্তুতি নিচ্ছে। আশফি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। আলপনা ইন্টার শেষ করে অনার্সে অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে। তাহসিন ইরফানের চাচাতো বোনের নাম আশারিয়া আহমেদ। স্বামীর নাম ওবায়দুল দেওয়ান। তার 1 ছেলে ও 1 মেয়ে। নাম শশী দেওয়ান ও শিশির দেওয়ান। শিশির রাজ ও তুরফানের সমবয়সী। শশী আশফির মতোই অনার্স অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে। এই হলো রুদ্র ও টটিনির গোষ্ঠীর ডিটেলস। রুদ্রদের ড্রয়িং রুমের সোফাতে বসে আছেন সবাই। কতদিন পর ভাই বোন একসাথে। রোবা নাহার ও ঐশানী একের পর এক নাস্তা পানি তৈরি করছেন। আশারিয়া আহমেদের যত্নের কোনো ত্রুটি রাখছেন না কেউ। যতই হোক 3 ভাইয়ের মধ্যে 1 বোন সে। আশারিয়া আহমেদ গাজীপুরে থাকেন। আশফাক আহমেদ থাকেন শাহবাগে। টটিনরা থাকে মিরপুরে। শাওয়ার নিয়ে নিচের নামলো রুদ্র। টটিনি তখনও এদিক সেদিক ছড়ছে। সাথে ছড়ছে তার খালাতো 2 ভাই বোন। রুদ্র মৃদুস্বরে ধমক দিয়ে বলল, এত দৌড়াদৌড়ি করছিস কেন তোরা? এই, তুই না একটু আগে মাথায় সেলাই নিয়ে বাসায় ফিরলি? এত বড় কাণ্ড করে এখন দৌড়াদৌড়ি করছিস? টটিনি এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে রইল। বাচ্চা দুটো ভয় পেয়ে তাদের মা বাবার কাছে চলে গেছে। টটিনি মিনমিন করে বলল, এত ধমকাচ্ছেন কেন? একটু তো দৌড়েছি। রুদ্র কথা না বাড়িয়ে সোফার দিকে চলে গেল। সবাইকে সালাম দিয়ে বসে পড়ল। কাজিনদের সাথে হাই হ্যালো করে রান্নাঘরে ঢুকলো। রোবা নাহার তখন মাংস রান্না করছেন। রুদ্র নিজের হাতে খুন্তি নিয়ে তরকারি নাড়তে লাগলো। রোবা নাহার ছেলের কাণ্ডে হেসে বললেন, আমাকে দিয়ে, আমি পারবো। রুদ্র দিল না, বলল, তুমি বরং সবজি কাটো, আমি দেখছি এটা। শিলা আন্টি কবে গ্রাম থেকে ফিরবেন? তোমার ও চাচি আম্মার উপর অনেক ধকল যাচ্ছে তো। রোবা নাহার শশা কাটতে কাটতে বললেন, অনেকদিন পর বেড়াতে গিয়েছে বেচারি। থাক, আসুক তৃপ্তি ভরে থেকে। আমি আর তোর চাচি সামলে নিতে পারবো, সমস্যা হবে না। রুদ্র মাংস রান্না করে মাছ ভাজতে শুরু করলো। তখনই টটিনি ঢুকলো রান্নাঘরে। নাক টেনে মাছ ভাজার গন্ধ নিয়ে বলল, বড় মা, আমাকে মাছ ভাজা দাও, খাবো আমি। রুদ্র গম্ভীর গলায় বলল, বিড়াল নাকি তুই, মাছের গন্ধ পেয়ে চলে এসেছিস? টটিনি মুখ বাঁকিয়ে বলল, কাজ করছেন সেটাই করুন, মালকিনের সাথে তর্ক করতে আসবেন না। রুদ্র ভ্রু কুঁচকে বলল, মালকিন? আর তুই ফু দিলেই তো উড়ে যাবি। টটিনি ঠোঁট উল্টে বলল, তোমার ছেলেকে বলো আমাকে মাছ ভাজা দিতে, নইলে কিন্তু আমি চিৎকার করবো বড় মা। রোবা নাহার হেসে বললেন, দিয়ে দে রুদু, বেচারি অনেক রক্ত খুইয়ে এসেছে। রুদ্র প্লেটে মাছ ভাজা দিয়ে বলল, নে, আর চাইবি না, বিড়াল কোথাকার। টটিনি মাছের প্লেট নিয়ে চলে গেল। রোবা নাহার ছেলের দিকে তাকিয়ে বললেন, শুধু শুধু ওর সাথে লাগিস। রুদ্র কিছু না বলে হাসলো। মাছ ভাজা শেষ করে মাছের তরকারি বসিয়ে দিল। ভাত আগেই রান্না করা হয়ে গেছে। রোবা নাহার সবজি কাটার পর রুদ্র সেগুলো টেবিলে নিয়ে রাখতে লাগলো এক এক করে। বলা বাহুল্য, রুদ্র প্রায়ই তার মা চাচিকে রান্নায় সাহায্য করে। ঐশানী থালা বাসন পরিষ্কার করে টেবিলে এনে রাখছেন। আজ রুদ্রদের বাড়িতে এক টেবিলে জায়গা হবে না। এক একজন এক এক জায়গায় বসে পড়েছে খেতে। কেউ সোফায়, কেউ টেবিলে, কেউ বা মেঝেতে। রুদ্র মেঝেতে বসে খাচ্ছে। তার একপাশে বসেছে আশফি ও আশার। সামনাসামনি বসেছে টটিনি, আলপনা ও শশী।
শিশির টেবিলে বসে চশমা ঠেলতে ঠেলতে খাচ্ছে। টটিনির খালাতো কাজিন দুটো নিজের মায়ের হাতে খাচ্ছে। মুরব্বীরা সব টেবিলে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সবাই এসির পাওয়ার বাড়িয়ে বসে আছেন। আশারিয়া আহমেদ হেসে বললেন, অনেক দিন পর তোমাদের হাতের রান্না খেলাম, মন্দ লাগলো না ভাবি। ঐশানী কোকাকোলা গ্লাসে ঢেলে এগিয়ে দিয়ে বললেন, আপনাকে পেয়ে আমাদেরও অনেক ভালো লাগছে। কতদিন পর সবাই একসাথে। আশফাক আহমেদ দিন খোলা মানুষ, তিনি চট করে বললেন, এই ফাঁকে সবাই মিলে একসাথে একটা ট্যুর দিলে কেমন হয়? লাফিয়ে উঠল টরিনি, চাচার সাথে তাল মিলিয়ে বলল, অবশ্যই অবশ্যই, আমি যাব। ঐশানী মেয়ের দিকে চোখ রাঙিয়ে তাকালেন। তাহসিন ইরফান হাত পাকা দাড়িতে হাত বুলিয়ে বললেন। রোবানাহার রুদ্রের দিকে তাকালেন। রুদ্রের সহজ উত্তর, সবাই গেলে যাব, সমস্যা কি? অবশেষে সবাই মতামত দিল। টটিনিকে পাইকে সে নেচে নেচে বাড়ি মাথায় তুলছে। রাজ ও তুরফান ট্যুরে যাবে বলে দারাজের শার্ট প্যান্ট অর্ডার করতে বসে গেছে। রোবানাহার ও ঐশানীর সাথে আশারিয়া ও ঐশানীর বোন অনলাইনে জামা কাপড় দেখা শুরু করেছেন। বাড়িতে যেন হঠাৎ করে ঈদ লেগে গেছে। শুধু আমাদের টটিনি নেচে বেড়াচ্ছে একা একা, কিন্তু চোখ ফাঁকি দিতে পারছেন না রুদ্রের। সোফায় বসে পর্যবেক্ষণ করে চলেছে রুদ্র। মাঝে মধ্যে চোখ রাঙাচ্ছে। তার মধ্যে ডাক দিলেন ঐশানী। টটিনিকে অনলাইনে জামা কাপড় দেখাতে বসিয়ে দিলেন। চঞ্চল টটিনি নাক ফুলিয়ে বলল, তুমিই দেখো মা, তুমি যা কিনে দেবে তাই পরবো। শশীর চশমা ঠেলে বলল। নিজের কোনো পছন্দ নেই? টটিনি সেটা কানে নিল না। সে আবারও দুটো বাচ্চার সাথে ছুটতে ব্যস্ত। শশী নিজের ভাই শিশিরকে ফিসফিস করে বলল। টটির বয়স কত যেন ভাই? শিশির বলল। 16 তো হবেই। শশী ভ্রু চুলকিয়ে বলল, এই বয়সে এত চঞ্চল, ওর কি কোনো প্রবলেম আছে? শিশির অবাক হয়ে বলল। কি প্রবলেম থাকবে? শশীর কথা কাটাতে বলল। না কিছু না, এমনি বললাম, অতিরিক্ত চঞ্চল তো তাই। শিশির অভিজ্ঞদের মতো করে বলল। এমন করার বয়সই এখন। আজকের যুগে প্রায় সবাই নিজেকে ভিতরে ভিতরে গুটিয়ে নেয়, সেখানে ও হাস্যোজ্জ্বল একটি মেয়ে। প্রত্যেকেরই উচিত ওর মতো হওয়া, নিজেকে গুটিয়ে না নিয়ে হাসি খুশি থাকা। না হলে দিন শেষে বেরঙিন শৈশব বলে স্ট্যাটাস ছাড়া আর কিছু দিতে পারবে না। শিশিরের কথায় প্রতিউত্তরে শশীর চুপ হয়ে গেল। হয়তো তার ভাই সত্যিই বলেছে, কারণ তার ভাই অনেক বই পড়ে, আর যারা বই পড়ে তাদের অনেক জ্ঞান থাকে।